এই বিয়াদবিটা যে করলো তাকে যদি সরকার আবার একটা ধমক দিত, তাকে যদি চাকরি থেকে বরখাস্ত করতো। একই তো, আমি তো 6 মাসের আগে যা বলতাম এখন 6 মাস পরে আবার বলতে শুরু করেছি, বা আপনারা বলছেন। আসলে আমরা যাচ্ছি কোথায়? ট্রেনটা কি লক্ষ্যচ্যুত হবে নাকি আমরা গন্তব্যে পৌঁছাবো? দেখেন এখনো 6 মাস হয় নাই, না আমরা 6 মাস যাক, কারণ এরা তো আসছে 60 মাসের জন্য। তার মধ্যে 6 মাস যাওয়ার পরে আমি একটু দেখতে চাই যে ওনারা আসলে কি করেন, ওনারা উপলব্ধি করতে পারবেন কিনা। আমি সরকার প্রধানের উপরে এখনো আশাবাদী, কিন্তু মাঝে মাঝে একটু মানে মন টন খারাপ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোটবেলায় আমাদের বাবা মা যারা ছিলেন, তো ওনারা আমাদেরকে বলতেন স্কুল থেকে আসার সময় বন্ধু বান্ধব আছে, তবে একটা জিনিস খেয়াল করবা, এমন কারোর সঙ্গে ঘুরবা না। তুমি হয়তো ভালো, কিন্তু মানুষ কিন্তু বিচার করবে তুমি কার সঙ্গে ঘুরতেছো। রাইট। মানে বন্ধু বান্ধব দেখা, তোমার সঙ্গী সাথী দেখা মানুষ কিন্তু তোমাকে বিচার করবে, কিন্তু কেয়ারফুল থাকবা। তো এই শিক্ষাটা আমাদের সবারই আছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আজকে দেখলাম ইউনূস সাহেবকে নিয়ে উদ্বোধন করতে গেলেন। তো উনি কি এটা মাথায় রাখছিলেন কিন্তু কার সঙ্গে যাচ্ছেন এবং যার সঙ্গে যাচ্ছেন তার কি ইমেজ এই মুহূর্তে বাংলাদেশে? তাহলে হয় উনি এটা জানেন না, মানে ইউনূস সাহেবের ইমেজ সম্পর্কে ওনার কাছে কোনো ধারণা নাই। তাহলে এই অজ্ঞতা আমাদের জন্য পেইনফুল। আর যদি জানেন কিন্তু আমি এটা মানি না, এই অধ্যত্ব আমাদের জন্য আরো ভয়ঙ্কর। দুটোর কোনোটাই আমরা খুশি হই নেই। ওটা ওই কারণে হতে পারে যে ইউনূস সাহেব তো ওই জাদুঘর, ইউনূস সাহেব কি জুলাই আন্দোলনের সঙ্গে ছিল? না ছিল না, কিন্তু উনি তো ওই জাদুঘর তৈরিতে উনি একটা ভূমিকা রেখেছেন। তো ভূমিকা সময় তাহলে ফারুকিও রাখছে, সবাই রাখছে, কে রাখে নাই? উনি কি ইউনূস সাহেব কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশে যে এত বড় একটা বিপর্যয় গেল মাঝখানে, এত বাচ্চারা মারা গেল হামে, উনার কারণে। উনি একজনের জন্য শোক প্রকাশ করছেন, একদিনের জন্য শোক প্রকাশ করছেন। এই ধরনের একটা নিষ্ঠুর অমানবিক লোককে সঙ্গে নিয়ে যখন ওখানে যান উনি কি করতে পারছেন? ইউনূস সাহেব কি এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে পেরেছেন? উনি তো বলতে পারতেন। উনি যখন ওনার 666 কোটি টাকা কর মাপ যেটা ওনার যাইতো, হাইকোর্ট রায় দিয়ে দিছে না, তো ওটা তো চলে যেত। উনি বলতে পারতেন যে আমি এই টাকাটা দেবো না, আমি এই টাকাটা এই আহতদের চিকিৎসার জন্য দেবো। দিচ্ছেন, চিকিৎসায় দিতে পারেন। আহত লোকগুলি হুইল চেয়ার নিয়ে যমুনার সামনে রাতের বেলা যে অবস্থান ধর্মঘট করছে, এইগুলো ইউনূস সাহেবের মানবিকতা। তাকে আপনি নিয়ে গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করার জন্য, একটা চালিয়াত টাইপের লোক সে, ওখানে যে আবার বড় বড় আলাপ করে। তো এইগুলি উনার প্রতি আমার কোনো ব্যাপার না ভাই। উনাকে আপনি হাজার চেষ্টা করলেও এদেশের মানুষের মনে আর পজিটিভ ইমেজ ওনার দাঁড় করতে পারবেন না। সেই অসম্ভব কাজ সম্ভব করার দায়িত্ব দিছে আমাদের প্রধানমন্ত্রী। না এটাও তো উনি যে কি বলবো বলেন, সৌজন্যতাও হইতে পারে। সৌজন্যতা দেখানোর জন্য লোক উনি ছাড়া কেউ নাই, প্রয়োজন ছিল এটা। তাহলে উনি তো ইয়ে কেন না কেন, সাবেক প্রেসিডেন্ট কেন না কেন, শাহাবুদ্দিন সাহেব টানতো, সমস্যা কি? ওনারা বলে এটা হয়েছে, এইটা যে হয়েছে যে আইনের মাধ্যমে, ওই আইনের অধ্যাদেশে তো উনি সাইন করছে, আনলো না কেন? যাই হোক, এইগুলি করে লাভ নেই রে ভাই। আপনি হয়তো ইমেজ রক্ষার জন্য চেষ্টা করতেছেন, করেন, সমস্যা নাই। আমিও ইমেজ রক্ষার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি কি জিনিসটা, যে মানুষ ভাবতে চায় যে এই গভর্নমেন্ট ইউনূস গভর্নমেন্টের পদাঙ্ক অনুসরণ করছে না, তাই তো হওয়া উচিত, এটা মানুষ ভাবতে চায়। কিন্তু উনি মানুষকে বারবার বলতে চাচ্ছেন আমরা ওদেরই ধারাবাহিকতায় চলছি। এটা হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। এটা যদি উনি এই দেশে ক্ষমতা আসছেন, উনি কি কৃতজ্ঞ থাকবেন জনগণের কাছে নাকি ইউনূস সাহেবের কাছে? না, ইউনূস সাহেবের কাছে না। ওনার এটা কৃতজ্ঞতা বোধের কি আছে? যেহেতু একটা নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কি ইউনূস সাহেব দয়া করে দিচ্ছেন? সেটাই, নির্বাচন উনি তো চাপে পড়ে দিচ্ছেন। এই নির্বাচন পারলে দিতই না। আজীবন উনি বলে নাই, মানুষ বলে 50 বছর থাকো, এটা উনি শুনছে, উনি ছাড়া আর কেউ শুনে নাই। 5 বছর থাকতে চেয়েছিল, 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, এটা উনি তো বলছে ভাই, বলছে, শুনছে। তো এই লোকটা শুনতে চায়, শুনছে 5 বছর, শুনতে চায় 50 বছর। তো সেই লোক কি নির্বাচন দিছে, খুশি হয়ে দিছে? চাপে পড়ে দিছে, পেটানির ভয় দিছে।
এগুলি কয়ে লাভ নাই। দেশে 12টা বাজবে আর আমরা আঙ্গুল চুষবো, এটা হবে না, এটা জামাত আমির বলেছেন। আপনি কিভাবে দেখেন? ভালো কথা তো, ভালো কথা। আমি তো ওনাকে সমর্থন করি। দেশে যদি 12টা বাজে তার আঙ্গুল চুষবেন কেন? হ্যাঁ, তো কি করবেন? তাই না? আপনি ওটাকে বাড়াই দিয়ে 1টা বাজাবেন, কি করবেন? এছাড়া কি শুনেন, কোশ্চেনটা হলো কি দেশের 12টা বাজতেছে কেন? আগে এই পয়েন্টে আসেন ভাই। আপনি বলতেছেন দেশের 12টা বাজলে আপনি আঙ্গুল চুষবেন না, খুব ভালো কথা, আমি খুশি আপনার উপর। বাট আমার প্রশ্নটা হলো দেশের 12টা বাজাচ্ছে কে? সেখানে কি আপনার কোনো ভূমিকা নাই? আপনি বিরোধী দলের নেতা, অবশ্যই আছে। আপনার কি কোনো ভূমিকা নাই? এই 12টার মধ্যে ধরলাম সরকারি দল বেশি বাজাইছে, সরকারি দল 10টা বাজাইছে, আপনি 2টা বাজাইছে, যোগ করলে 12টা বাজছে। আপনার তো ভূমিকা আছে। আমি বরং বলি যে এই সরকারি দল বিরোধী দল মিলে যদি 12টা বাজায়, আমরা জনগণ আঙুল চুষবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওইটা আপনারা মাথায় রেখে মানে এভাবে বলেন যে আমরা যে দেশের 12টা বাজাচ্ছি, জনগণ কিন্তু আঙুল চুষবে না, জনগণ আমাদের ঘাড়ে ধরবে। না, ওইভাবে ধরেন, তাহলে আপনারা সংশোধন হতে পারে। কি করতেছেন? এই যে গত 2 দিন ধরে আমরা গতকালকে দেখলাম ঢাকা শহরের 3টা জায়গায় যে মারামারিটা হলো, এই মারামারিতে আপনার ভূমিকা কি? আপনি শফিকুর রহমান সাহেব, আপনার দলের ছাত্র সংগঠনের কি ভূমিকা? কোনো ভূমিকা নাই। আপনারা আইন জারি করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, বলতেছেন আপনারা। আচ্ছা, ভালো কথা, এই জন্য আপনি ছাত্র দলকে মানে কোনো হলে কমিটি করতে দেন নাই, স্পেসে যায় না। ফাইন। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আপনারা নাই? ছাত্র শিবিরের পোলাপানরা বিভিন্ন কমিটি, ডিবেট কমিটি, অমুক কমিটি, তারপরে আপনার রক্তদান কমিটি, এই বিভিন্ন কমিটির মাধ্যমে আপনারা আছেন। এমনকি টয়লেট কমিটি, সেরকম কমিটি, ওখানেও আপনারা আছেন। সমস্ত জায়গায় মিলে পুরো ইউনিভার্সিটিকে আপনি দখল করে রাখছেন, আর অন্যদেরকে ঢুকে দেবেন না। তো ওই লোকগুলি কারা? আপনাদের না? সাদিক কায়েম ইলেকশন করছে শিবিরের প্রার্থীরা, অন্য প্যানেলের প্রার্থী, কিন্তু সে শিবিরের সভাপতি। এই বিষয়গুলি কি ভাই? বাঙালির হাইকোর্ট দেখেন আপনারা। তো আমার কথা হলো কি যে মানে আপনারা মুনাফেকটা আপনারা বলেন একটা, করেন না একটা, বলেন আমি শিবির না, কিন্তু আপনি শিবিরের এক কামনা করতেছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে কতগুলি ছেলে মানে অধ্যত্ত কি বেলচা নিয়ে মারামারি করতে আসে, বলে আমি শিবির না, সবাই জানে সে কি। তো এদের ব্যাপারে কিছু মানে আমি খুব দুঃখিত যে আমাদের সরকারের উপর, আমি এদের উপর দুঃখিত। কারণ দেখেন, জামাত করুক, যেই করুক, দেশে যদি একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, এটাকে নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। সরকার করতেছে কি? কিন্তু সরকার তো মাত্র শুরু করলো। শুরুটাই কি করলো বলেন না? ওনার শুরুর আমার যদি ঘরে আগুন ধরে, তো উনি কি হাতটা করে বসে থাকবে না আমি মাত্র শুরু করছি, আমি এখন পানি টাইনি দিয়ে আগুন নিবাবো না, এটা বলবে? তো উনি কি করছে? শুরুতে উনি কি করতেছেন আপনি বলেন? রাজশাহীতে যারা পিটাইলো তাদের কিছু হলো না, যাদেরকে পিটাইলো তাদের নিয়ে ধরে গেল, পুলিশ নিয়ে গেল, মামলা করতে গেল, মামলা নিল না, তদন্ত করো পিআইবি তদন্ত করতেছে আল্লাহর নাম নিয়ে, কবে শেষ হবে একে জানে, হবে কিছু হবে। এতে কি হয়? এতে 2টা ঘটনা ঘটে। একদিকে সরকার যে একটা দুর্বল সরকার, এটা একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় যে এটা আসলে একটা দুর্বল সরকার। আর দ্বিতীয়ত কি পায়? যে এই সরকার ওদেরকে ভয় পায়। ওই আম্মার টাম্মার আছে না যেগুলি, ওগুলিকে সরকার ভয় পায়। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তখন ওই যে 12টা বাজারে আঙুল চুষবো কি চুষবো না, এটা বলে আবার ভয় দেখায়। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বহু রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছেন, দেখেছেন, মানে পাবলিক মিটিং কভার করেছেন। তখন রাজনীতির ভাষা ছিল একরকম, আজকে তো পুরোটাই বদলে গেছে। এইটা হলো জানেন, আমরা ওই যে আপনার 24-এর পরে আমরা প্রায় কিন্তু শুনতাম যে এই স্টুডেন্ট বললো যে আমরা রাজনীতিতে নতুন বন্দোবস্ত নিয়ে আসবো। তা আমি না অনেকদিন চিন্তা করছি নতুন বন্দোবস্ত জিনিসটা কি। তারা তো আগের মতোই চলতেছে, চুরিস আমার আগের মতো। রাষ্ট্র মেরামত সম্পর্কে আপনার ধারণা আছে? মেরামত করবে, ও নতুন বন্দোবস্ত আনবে। তো পরে আমি অনেক গবেষণা করে বের করলাম, গবেষণা আমার মনে হলো কোনো মানে কুল কেনারা না পাইয়া মনে হলো এই যে গালাগালি করে না, এইটাই বোধহয় রাজনীতির নতুন বন্দোবস্ত। এই গালাগালি আগে ছিল না। তো আমরা এই রাজনীতি তো চিনি না, এখন দেখতেছি গালাগালি করে। এইটাই হলো আমার বিবেচনায় নতুন বন্দোবস্ত।
তো আমি আসলে নতুন বন্দোবস্তের ব্যাপারে আতঙ্কিত। মাসুদ, আপনি তো সরকারের সমালোচনা করেন, অনেক সরকারের সমালোচনা, না শুধু এই সরকারের কথা বলছেন, সব সরকারের সমালোচনা করেন। কেমন সরকার চান আপনি? সরকারের আপনি চাওয়ার কোনো সীমা নাই, কিন্তু আপনি তো আমাকে বলেন যে তুমি একটা সরকার গঠন করো, আমি করলাম, আমি সেটারও সমালোচনা করবো। আচ্ছা, যে কেন করবো সেটা আমি বলি। এই জিনিসটা হলো কি, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনি কি আপনার নিজের জীবন নিয়ে হ্যাপি সব সময়? আপনি জীবনে অনেক, আপনি রাতে বেলা শুয়ে সে ভাবেন না ওই কাজটা তো আমি ঠিক করতে পারলাম না। তার মানে আপনি আপনারাও যখন সমালোচক হবেন তখনই কেবল আপনি পারফেক্ট হওয়ার দিকে যাবেন, আপনি কখনোই পারফেক্ট হইতে পারবেন না। আত্মসমালোচনা, আত্মসমালোচনা থাকতে হবে। তাহলে সমালোচনাটা এই জন্যই করি যাতে নাকি সরকার ঠিক দিকে যেতে পারে। এটা এখন স্তুতি কিন্তু কোনো ফল দিবে না। এই দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে, যে জুলাই ওখানে ওই অনুষ্ঠানে একটা তথ্যচিত্র করছে, ডকুমেন্টারি। হ্যাঁ, সেই তথ্যচিত্র নিয়ে হইচই পাচ্ছে। এনসিপি কি বলছে যে এই তথ্যচিত্রে আপনারা দেখিয়েছেন যে এক দফার যে আন্দোলনটা শুরু হলো 3 তারিখে, এটা ঘোষণা করছে তারেক রহমান। খেয়াল করেন এটা কে করছে এই কাজটা? এই কাজটা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে ওনারা যে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে আইনে উপস্থাপন করলো, এটা কি তারেক রহমান বলছিল? আমি শুনি নাই। উনি তো বলেন না যে আমার নাম আনো। ওনারা মো সাহেবি করতে গেছে। মো সাহেবি কি তারেক রহমানকে সম্মানিত করলো নাকি অসম্মানিত করলো? খেয়াল করেন জিনিসটা। কিন্তু কিন্তু যদি এটা সমালোচনা ঠিকঠাক মতো হয়, যে যার যা প্রাপ্য তাকে তাই দেন। এটাই ইতিহাসের যার যতটুকু প্রাপ্য। আমাদের সমস্যা রয়েছে কি, যে তুমি কিছুই করো নাই, সব আমি করছি। আওয়ামী লীগ বলতো এই দেশে শেখ মুজিব ছাড়া কেউ কিচ্ছু করে নাই। শেখ মুজিব যখন আছে তখন তাজউদ্দিন নাই, সৈয়দ নজরুল ইসলাম নাই। আরে ভাই, খন্দকার মোস্তাকের আপনি এত খারাপ বলতেছেন, 75-এ খন্দকার মোস্তাক খারাপ। ভাই মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল যে রে ভাই, নিশ্চয়ই ছিল। তার যার যখন যে সে তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তো যার যতটুকু সারা দুনিয়াতে যে আপনি দ্বিতীয় লিড, এটা তো উনি করছেন রে ভাই। তো ওনাকে আপনি একদম বাতিল করে দেবেন? সোহরাওয়ার্দী বাতিল হয়ে গেছে, সেই বাংলায় বাতিল জিয়া রহমান উনি নাকি আইএসআই এজেন্ট ছিল বলতেছে, মানে সেদিকে তো এটাও বলতেছিল। হ্যাঁ বলছে। তো এখন মানে আপনি বাতিল করে দেওয়ার যে প্রবণতাটা, এটা খারাপ। সব আপনি গ্র্যাব করতে পারবেন না, পৃথিবীর কেউ পারে নাই। ইতিহাসে যার যা ভূমিকা তাকে তার গুরুত্ব দিতে হবে। এবং এই যে দিচ্ছেন না, যে এই মোসাহেবরা যতদিন থাকবে ততদিন একটা গভর্নমেন্ট, আর যাই হোক ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারবে না। কিন্তু মাসুদ, আপনি জানেন যে এই দেশে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে ইতিহাসটাও বদলে যায়। হ্যাঁ, তো সেখানে যার যা প্রাপ্য কে পাবে? এটাই তো আপনি এখন আমাদের সবাইকে বলতে হবে যে ইতিহাস পাল্টেন না। আপনি ইতিহাসের কি বই লেখেন না লেখেন কিচ্ছু যায় আসে না। আজকে থেকে 100 বছর পরে যখন ইতিহাসটা লেখা হবে, তখন ইতিহাসটা ইতিহাসের মতোই লেখা হবে। কারা লিখবে ইতিহাস? বাইরের থেকে, বাইরের লোক না, এই দেশের লোকই লিখবে। আচ্ছা, ইতিহাসটা হলো অনেকটা পুকুর খনন করার মতো। আপনি একটা পুকুর খনন করলেন, ওই পানি কিন্তু আপনি এখন খাইতে পারবেন না। ওই পানিটা থিতে নিচে পড়তে হবে। এর এক পর্যন্ত অনেক কিছু করতে পারবেন, কিন্তু পানি খাইতে, পানিটা খাওয়ার যোগ্য হতে হলে আপনাকে মিনিমাম কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিহাসটা এরকম, এই উল্টাপাল্টা চলবে, টার্মোয়েল চলবে, চলতে চলতে এক পর্যায়ে যে তখন সব থিতে যাবে। তখন মানুষ বুঝবে, যখন নাকি এই সময়ের লোকগুলি চলে যাবে, তখন আপনি বুঝবেন যে ইতিহাসটা আসলে কি, এবং ঠিকই সেটা বেরিয়ে আসবে। শুনেন, আমাদের ইতিহাসে একটা বড় কাজ হয়ে গেছে। সেটা হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র আছে না, এটা কিন্তু একটা বড় ইতিহাসের আকর। ওটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে হাসান হাফিজুর রহমান যেটা করে গেছে 19 খণ্ডের, তো ওইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ওইটার উপরে ভিত্তি করে ইতিহাস একদিন হয়ে যাবে। কিন্তু এখন কে কি বললো না বলো কিছু যায় আসে না। কিন্তু মানুষ যাবে কোথায়? মানুষ যাবে না। মানুষ এই যেরকম কেউ হতাশ হবে, কেউ গড্ডালিকে পড়বে, গা ভাসাবে, কেউ গালাগালি করবে, আবার কেউ চেষ্টা করতে থাকবে যার যার অবস্থানে থেকে। এবং এখান থেকে আমি আশাবাদী লোক, এখান থেকে একসময় ভালো কিছু বেরিয়ে আসবে। সমালোচনা করতে হবে, বারবার সমালোচনা করতে হবে। তোমার এটা হচ্ছে না, তোমার ও বলবে যে ভাই আমি তো কিছু ভালো করছি। হ্যাঁ করছেন, কিছু ভালো করার জন্য তো আপনি গেছেন, আপনি তো পুরোটা ভালো করার জন্য গেছেন। তো কিছু ভালো ক্রেডিট চাইেন না, কতটুকু খারাপ করছেন ওইটা নিয়ে আপনাকে বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। ইতিহাসের আসল চিত্রনাট্যটা কে লিখবে
সাধারণ মানুষ এবং সময় এবং কালের অবর্তনে এটাই হয়ে আসছে। কেননা যখন হিটলারও ক্ষমতায় আসছিল তখন মানে জার্মানিতে 1933 সালে, তখন কিন্তু ওনার নাজি পার্টির যে মিডিয়াতে খুব এক্সপার্টিস ছিল, ওখান থেকে সব দলগুলো অটোক্রেটিক দল শিখেছে। ওরা ইতিহাস কিন্তু পুনর্লিখন করেছিল যে জার্মানি কোনো দোষ নেই, প্রথম বিশ্বযুদ্ধে আমরা হেরেছিলাম, ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত। কিন্তু ইভেনচুয়ালি কিন্তু হচ্ছে হিটলারের পরাজয়ের পর কিন্তু ইতিহাস আবার হচ্ছে নতুন করে আবার বিশ্লেষণ হয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে আমরা সবসময় জানি যে ইতিহাস লেখে হচ্ছে বিজেতারা, কিন্তু যারা বিজয়ী যারা, কিন্তু তারপরও কিন্তু 20 বছর হোক 30 বছর হোক মানুষ কিন্তু আবার নতুন করে পর্যালোচনা করে, আলোচনা করে। তো এখন কিন্তু মানুষ এখানে 1971 সালের নিয়ে যে আলোচনাটা চলছে, শেখ হাসিনার সরকারের আমলে আওয়ামী লীগের সময় যেটা সবচেয়ে বেশি আমি বলবো গহিত কাজ করেছিল যে মুক্তিযুদ্ধটাকে পুরোপুরি দলীয় একটা সম্পত্তি করে ফেলেছে, যার জন্য অনেক অংশেই কিন্তু আপনি দেখবেন যে এখন এনসিপি বা জামাতের এখানে একটা ব্যাকল্যাশ হচ্ছে, সাধারণ মানুষের কিছুটা হলেও কিন্তু ওরা এখানে অ্যাটেনশনটা পাচ্ছে। কিন্তু একটা টাইমের পর আবার এটার এগেনস্টেও একটা রিয়াকশন হবে। কিন্তু এবং বাংলাদেশের লোকরা কিন্তু হচ্ছে মধ্যমপন্থী, ওদের ধর্মের প্রতি হচ্ছে যে এখানে ওরা হচ্ছে ধর্মের প্রতি হচ্ছে ওরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার সাথে আবার সহনশীল এবং সংস্কৃতির ব্যাপারেও কিন্তু তাদের এখানে একটা সম্পৃক্ততা আছে। আমাদের এখানে কোনো এক্সট্রিমিস্ট যেটাই আইডিওলজি হোক, ন্যারেটিভ টু দ্য রাইট বা টু দ্য লেফট, এটা কোনোদিনই কিন্তু এখানে বেশি দিন কিন্তু এটা এখানে লালিত পালিত হয় নাই। এবং আমি একটা কথা বলবো যে নতুন সরকারের কাছে বা নতুন বিরোধী দলের কাছে 5 মাস তো বেশি দিন না, সাধারণ মানুষের কাছে আছে যে ইতিহাসে যার যা প্রাপ্য ওটা দেন। তাহলে কি হবে, আপনারা যখন ক্ষমতায় চলে যাবেন ইতিহাসও তখন আপনাদেরকে এখানে আমি বলবো যে হচ্ছে আপনারা তাহলে এখানে একটা আলাদা সম্মান বা মর্যাদা পাবেন। 54-55 বছর তো আমরা এই ডায়লগ এবং এই সবই তো শুনলাম, কিন্তু কোনো রেজাল্ট কেন আমাদের কথা হচ্ছে যে আমরা যেই ক্ষমতায় যাই আমরা চাই যে নিরঙ্কুশভাবে হচ্ছে শুধু আমার ব্যক্তিত্ব, আমার মতামত সবার উপর হচ্ছে ইম্পোজ করা হবে। আমরা তো আওয়ামী লীগের আমলে তো এটাও শুনতাম যে প্রত্যেক 21শে ফেব্রুয়ারির সময় এখনো মনে আছে যে শেখ মুজিব যখন উনি বঙ্গবন্ধু হওয়ার খেতাব পাওয়ার আগে উনি জেল থেকে 1952 সালে এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটাও তো এখানে এবং খুব সিরিয়াস একাডেমিকরা এটা বলেছেন। কিন্তু এই যে মোসাহেবি করার যে প্রবণতা, এই যে চাটুকারিতা, এটা হচ্ছে প্রত্যেকটি রেজিমে আছে। এবং এটা ডক্টর ইউনূসের আমলে যখন আমরা দেখলাম যে মানুষ 000 বলে এখানে অন্ধ মানে পাগল হয়ে গেছিল, যারা কিছুদিন আগে হয়তো বা মানে তারা এখনো আছে, আপনি ভিডিওগুলো আপনি এখানে দেখবেন আপনার প্রোগ্রাম 000 ফেনাবার হয়ে যাচ্ছে। তো এখন তারা কিছুদিন আগেও জয় বাংলা বলছিল, এখন আবার ওনারা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার এখানে অনেক ভালো গুণ দেখছে। আমাদের জামাতের সময় আসলে দেখবেন হচ্ছে যে মৌলানা মওদুদির ব্যাপারে ওনারা বলবেন। কিছু কিছু লোক আছে যে ক্ষমতার সাথে বদলাতে থাকেন, তো তাদের হচ্ছে ইতিহাসের উপর অবদান খুবই কম। কিন্তু আমার মনে হয় যে যার যেটা মানে এখানে আমরা এবং আমাদের সাধারণ মানুষেরও এখানে হচ্ছে যে একটা ইচ্ছা আছে যে ইতিহাস নিয়ে আমাদের সবসময় একটা ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু আমাদের তো একটা নিজেদের ইতিহাসের ব্যাপারেই তো আমাদের অস্বস্তি আছে। নিজেদের ইতিহাসের ব্যাপারে আমরা এখন বুঝতে পারছি না। তরুণ প্রজন্মের একটা অংশ বলছে 1947, 1971, 2024, এটা ভালো কিছু না। বহু দেশ স্বাধীন হয়েছে, জি, তো তারা কি ওই স্বাধীনতা নিয়ে খালি চর্চাই করতে থাকে নাকি? না, একমত আমাদের কেন হচ্ছে আমরা তো সামনের দিকে আগাতে চাই না, আমরা শুধু হচ্ছে পিছনে এখানে অজুহাত নিয়ে আমরা এখন এখানে হচ্ছে এখানে নিজেদের মধ্যে সংঘাত সামনে আগাতে দেওয়া হয় না। কোনটা ইচ্ছাও নাই, আবার এখানে হচ্ছে যে আমরা এবং আমাদের সাধনও নাই। তো আমি যেখানে আমার এখানে যে সামনে যেতে যাবে হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা পথ, ওটা অতিক্রম করার আমার এখানে সামর্থ্য নাই, আমার বুদ্ধিও নাই, স্বকীয়তা নাই। তো আমি কি করব, মানুষকে হচ্ছে পুরানো জিনিসের নিয়ে এখানে আমি এখানে সংঘাতে আমি আটকে রাখবো। যে দেশে মানুষ ব্রাজিল আর্জেন্টিনার নিয়ে সংঘাত করে মানে জানহানানি করে, সেই দেশে তো আমার মনে হয় না যে আমাদের খুব বেশি আমাদের খুব আশা করতে, কিন্তু দেশে না আশাই করতে, কারণ একটাই দেশ আমাদের 3 জনের মধ্যে কারোরই বিদেশি পাসপোর্ট নাই এবং আমরা এই দেশেই থাকতে চাই এবং আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও এই দেশে এখানে সুন্দর মতো থাকুক। তো একটা ভালো দেশের এখানে উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য নিজেদের ইতিহাসের ব্যাপারে কমন মিনিমাম একটা অ্যাগ্রিমেন্ট থাকা উচিত। তো আমরা ইতিহাসের উপর যতদিন পর্যন্ত আমরা এখানে একমত হতে পারবো না, বেসিক একটা একমত হতে পারবো না, সেই দেশে আমাদের এখানে হচ্ছে সবসময় একটা সংখ্যা থাকবে। কিন্তু অপপ্রচার যতই হোক, ইতিহাসে যতই অপলেখন হোক, অপবিশ্লেষণ হোক, একটা সময় যে ইংরেজি যেটা ট্রুথ উইল ট্রাইম্ফ, সত্য সবসময় আসবে, কেন সত্য সুন্দর এবং সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। অনেক ধন্যবাদ।
আসলে আপনি তো নিশ্চয়ই জানেন যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে দেশটা এগুচ্ছে এখন এই মুহূর্তে, মনে করেন নতুন নির্বাচন, নতুন সরকার, মানে নির্বাচন, নতুন সরকার, তারপরে এসে যে পরিস্থিতিটা সামনে যাচ্ছে, এই মুহূর্তে যখন জ্বালানি একটা সংকট, বড় ধরনের সংকট, এই সংকট থেকে কীভাবে মোকাবেলা করবে এটা একটা বড় ব্যাপার। একটা যুদ্ধ ছিল, আছে, আগামীতে কী হয় জানি না। এই সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থার মধ্যে দিয়ে এই মানে 20 কোটি মানুষ এখন প্রায়, এই দেশটার কিটা কি, ভবিষ্যৎটা কি? এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আসলে আমি দিতে পারবো না, কারণ এটা আসলে আমি মানে কোনো সম্ভাব্য কোনো পথ দেখি না। কিন্তু একটা মাত্র উপায় হলো যে যার কাছে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু সে মন দিয়ে আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবে। আমাদের সম্পদ তো সীমিত, ওই চেষ্টা করলেই যে আপনি সফল হয়ে যাবেন তা না। কিন্তু সাধারণ মানুষ অন্ততপক্ষে বুঝবে যে সে আমার দুঃখটা উপলব্ধি করার চেষ্টা করতেছে। দেখেন একটা কথা বলি, গত 3-4 দিন ধরে দেখবেন আপনি সাধারণ মানুষের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়েছে যে গত মাসের বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসছে। এটা সবাই বলতেছে কিন্তু। আচ্ছা, আমি বলছি এখন বলতেছে কারণ সবাই তো বিদ্যুৎ বিলটা দেয় তো রে ভাই, আমার তো একটা হিসাব আছে, সংসারে তো আমি একটা বাজেট করি, ছোট করে হলে তো করি, আমি জানি আমার বিলটা এত হবে, তো এই মাসে বেশি হয়েছে সবাই বলতেছে। বিদ্যুৎ বিভাগে একটা বিবৃতি দিচ্ছে, দেখছেন কিনা যাই না, বিবৃতির ভাষা শুনেন আপনি, সে পাবলিককে ধমকাচ্ছে যে যারা এগুলি বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা ঠিক না, বলতেছে এটা। তো এখন আমার চাকর, সেটা আমার টাকা খায় রে ভাই, ঠিক, ওরা তো আইন বেতন দেই, আমার চাকর আমার ধমক দেয় যে তুমি বলতে পারবে না যে তোমার বিল বেশি হয়েছে। তো দেশের সমস্ত লোক মিথ্যাবাদী আর বিদ্যুৎ বিভাগ সত্যবাদী। সরকার এটা সহ্য করতেছে। এই সরকার কিন্তু আমি ইলেকশনে পাস করেছি, ভোট দিছি, আমি তার ভোট দিছি, সে আমার প্রতিনিধি, সে বিদ্যুৎ বিভাগের বেয়াদবি সহ্য করতেছে। এই বেয়াদবিটা যে করলো তাকে যদি সরকার আবার একটা ধমক দিত, তাকে যদি চাকরি থেকে বরখাস্ত করতো, তাকে যদি মিনিমাম সাসপেন্ড করতো, তাহলে আমি বুঝতে পারতাম যে ওই সরকারটা আমার সরকার। এখন আমি বুঝি না, এখন আমি মনে করি যে আমার জনপ্রতিনিধি আমার চাকর বাকরের সরকার, আমার সরকার না। তাহলে এই সরকারের মধ্যে আমার আস্থাটা কিভাবে থাকবে? আপনি সমস্যা মেটাতে চাচ্ছেন, আপনি গ্যাস দেখেন, অনেক জায়গায় গ্যাস নাই, একদম গ্যাস নাই। আমার এই জীবনে কোনোদিনও শুনলাম না যে আমার যে গ্যাসটা নাই, আমার যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য সরকারের কোনো সমাবেদন আছে? বরঞ্চ মরার উপরে খারাপ হয়ে আমাকে কি করতে হয়েছে, আমার তো রান্না করে খাইতে হবে, আমাকে যে একটা ইলেকট্রিক চুলা কিনতে হয়েছে 4-5 হাজার টাকা, একদম গ্যাস নাই মতি ভাই। আমি নিজে রান্না করে আমি নিজে রান্না করে আমি দেশালে কাঠি জ্বালাচ্ছি, দেশালে কাঠি হাতেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাসের চুলা আর জ্বলতেছে না। তো এই অবস্থায় ধরেন আমি যে একটা চুলা কিনে আনলাম, ইলেকট্রিক চুলা, 4-5 হাজার টাকা লাগলো আমার এখানে। তারপরে মাস শেষে আবার ওই যে গ্যাসে, যে চুলায় গ্যাস নাই, তার জন্য আমাকে বিল দিতে হলো, আবার ইলেকট্রিসিটি বিলও বাড়তে হবে, ইলেকট্রিক চুলা বাড়তে হবেই, কিন্তু আমাকে তো গ্যাসের বিলটা দিতে হলো। আমি যে গ্যাসের বিলটা দিলাম, আমার কাছ থেকে বিলটা দেওয়াটা কি সরকারের জন্য নৈতিকভাবে ঠিক হয়েছে? সে তো আমাকে সার্ভিস দেয় নাই, উল্টা আমাকে দিয়ে অন্য জায়গায় খরচ করেছে, গ্যাস দেয় নাই, বিল নিচ্ছে। সরকার তো বলতে পারতো যারা যারা এলাকায়, যে যে এলাকায় কার কার বাসায় গ্যাস নাই, এটা কিন্তু আমার জানার মতো সরকারও জানে। হ্যাঁ, সে কোথায় কোথায় গ্যাস দিতে পারে নাই সে তো জানে। সে বলতে পারতো যে ওই লোকের গ্যাস দিতে গেছে, বিল দিতে হবে না, বলছে একবারও? বলে নাই। আপনি আপনি একজন লোকের কাছে আপনি গেলেন সার্ভিসের জন্য, সে আপনাকে সার্ভিস না দিয়া সার্ভিস ফি নিয়ে নিল, তাকে আপনি বাটপার ছাড়া কি বলবেন? যে সরকার জনগণের সঙ্গে বাটপারি করে, সেই সরকারের কাছে আপনি আশা করতেছেন যে সমস্যার সমাধান কিভাবে হবে? এরা কি সমস্যার সমাধান নিয়ে চিন্তা করে? হতাশা। যাই হোক, সব সম্ভবের দেশ, এই দেশে তো সবই সম্ভব, তাই না? সব সম্ভব, কিছু জিনিস সম্ভব না। যেমন আমলাদেরকে দিয়ে হচ্ছে তাদের দায়িত্ব পালন করাটা সম্ভব না, এটা হচ্ছে একটা অসম্ভব কাজ। এবং এটা আমরা দেখেছি হচ্ছে যে বিশেষত যবে থেকে শেখ হাসিনার সরকার যখন ওই ভোটারবিহীন নির্বাচন করা শুরু করলো এবং আমলাদের উপর নির্ভরশীল হওয়া শুরু, সব আমলা না, অনেক আমলা কম্পিটেন্ট, আবার বলতে হবে, এখানে ঢালাভাবে বলার কোনো উপায় নাই, কিন্তু
তো আমলাদেরকে যখন আমি রাজনৈতিক ফায়দায় আমি কাজে লাগাচ্ছি, আমার গভর্নমেন্টের নানান ধরনের এখানে রাজনৈতিক এখানে হচ্ছে অভিসন্ধি এখানে পূরণ করার জন্য কাজে লাগাচ্ছি, তখন তো তারা হচ্ছে সার্ভিস ডেলিভারি দিবে না। তো এই আমলাদের অ্যাকাউন্টেবিলিটি বা এখানে যে আমার যে এই যে পাবলিক সেক্টর দরকারের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, ওটাকে স্ট্রিমলাইন করা, এগুলোর দিকে তো কোনো সরকার, এই না শেখ হাসিনার সরকার করেছে, ডক্টর ইউনূসের সরকার, আপনি বলবেন একটা ট্রানজিশনের সরকার ইত্যাদি, যাওয়ার আগে ওনার আবার একটা টাইম বোম দিয়ে গেছে, একটা কি পে স্কেল এখানে 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 দিয়ে গেছে। তো উনাদের কে এখতিয়ার দিয়েছে এটা পে স্কেল দেওয়ার? এটা তো নির্বাচিত সরকার, বিএনপি আসতো বা জামাত আসতো বা এনসিপি আসতো, শেষ করতে হবে। জি। তো সুতরাং আমাদের দেশে এখানে সাধারণ মানুষের জন্য সরকারের যে দায়বদ্ধতা আছে, বিরোধী দলের যে দায়বদ্ধতা আছে, এগুলো যখন যদি আমরা ইস্যুর করতে পারবো, তাহলে আমি বলবো কিছু অংশে বলবো জুলাই অগস্টের যে আন্দোলনটা হয়েছে বিপ্লবের সার্থক হয়েছে। প্রফেসর আব্বাসী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।